আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামী ডিসেম্বরের পরে জাতীয় নির্বাচন নিয়ে যাওয়ার কোনো কারণ দেখছে না বিএনপি। নির্বাচনের কথা শুনলেই নারাজ প্রধান উপদেষ্টা, এমন মন্তব্য করে দলটির নেতারা বলছেন একটি গোষ্ঠী ক্ষমতা দীর্ঘায়িত করতে সংস্কারের কথা বলছে। এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন ২ জুন বিএনপিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক দলের আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, কুচক্রী মহল চায় না দেশে নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, তারা বিদেশি প্রভুদের চায়। পরস্পর আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টির মধ্য দিয়ে কেন জানি একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য অথবা ফেসিবাদী শক্তি এই সমস্ত কুটচালের মধ্য দিয়ে আবার পুনর্বাসিত অথবা ফিরে আসার জন্য চেষ্টা করছে। আগামী ২ তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। আর রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেমিনারে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করিডোর নিয়ে সরকারের অবস্থান এখন পর্যন্ত পরিষ্কার নয়। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। করিডোর আবার বলা হচ্ছে চ্যানেলের একটা কথা বলা আসছে, আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না। যখন করিডোর বেশি বিতর্কিত হয়ে গেছে তখন সরকারের পক্ষ থেকে একটা চ্যানেলের কথা আবার বলা হয়েছে। এরকম একটি সিদ্ধান্ত নীতিগতভাবে যখন নেওয়া হয় সাধারণত প্রশ্ন উঠবে এর মধ্যে গোপনীয়তা কি আছে। প্রথমত এই সরকারের এখতিয়ারের মধ্যে এটা নেই, এটা সবাই বলেছেন, এটা আমাকে রিপিট করার দরকার নেই। আপনি যদি এটাকে টেকনিক্যাল ডিফারেন্সের মধ্যে নিয়ে আবার একই পথে চলতে চান তাহলে সেটা পরিষ্কার করেন। সেটাও তো পরিষ্কার করছেন, আমরা কেউ জানি না আজকে। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাসের আয়োজনে জাতীয় শিল্পকলা একাডেমিতে আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আর শাহজাহানপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জামাতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জবরদস্তি নির্বাচনে বিশ্বাস করে না তার দল। শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামাতের উদ্যোগে নোয়াবাজারে খাদিজা হোটেল মিলনায়তনে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার তাহের আরও বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, জামাত 2টি বিষয়ে রোডম্যাপ চেয়েছে, একটি নির্বাচনের আর একটি সংস্কারের। এই রোডম্যাপ ঘোষণা করলে পরিস্থিতি শান্ত হবে। এছাড়া দলটির আরেক কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, প্রথমে ফ্যাসিস্ট আওয়ামী নেতাকর্মীদের বিচার, এরপর সংস্কার শেষে নির্বাচন হতে হবে। শনিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে 20 বছর পর অনুষ্ঠিত জেলা জামাতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। কেউ বা কারা যদি মনে করেন জোর জবরদস্তিমূলক ভাবে জেনেতনা ভাবে ক্ষমতায় গেলেই তারা সফল কাম হবে, আমি এটা বিশ্বাস করি। আগে বিচার হবে, এরপরে সংস্কার হবে, এরপরে নির্বাচন হবে। যারা বিচার চায় না, যারা এখানে শুধু তাড়াতাড়ি নির্বাচন চায়, সংস্কার চায় না, আপনারা বলেন আগের মতো যদি নির্বাচন হয় এই নির্বাচনের দরকার আছে? ডিসেম্বরের মধ্যে যারা নির্বাচন চাচ্ছে তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, এই ধরনের হুমকি তরুণরা মেনে নেবে না। শনিবার রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত মৌলিক সংস্কার ও আগামী রাজনীতি শীর্ষক কর্মশালায় কথা বলেন তিনি। মৌলিক সংস্কারের আগে নির্বাচনে গেলে দেশ গভীর সংকটের দিকে যাবে, তা তরুণরা হতে দেবে না বলে হুঁশিয়ার করেন তিনি। এ সময় ক্ষমতার লোভে বেহুশ হয়ে থাকা রাজনৈতিক দলকে হুঁশে ফেরার আহ্বান জানান তিনি। বলেন, সংবিধান পরিবর্তন না করতে পারলে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন সম্ভব হবে না। ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ মন্তব্য করে পাটোয়ারি বলেন, এই কমিশন দিয়ে আগামী জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। তাই 2-1 নয়, পুরো কমিশন পরিবর্তনের দাবি তোলেন এনসিপি নেতা।
দেশের বাজারে আরও এক দফা কমলো জ্বালানি তেলের দাম। এ দফায় ডিজেলের দাম 2 টাকা কমে 102 টাকা, অকটেনের দাম 3 টাকা কমে 122 টাকা ও পেট্রোলের দাম 3 টাকা কমে 118 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে 114 টাকা, যা গত মাসে ছিল 104 টাকা। শনিবার নতুন এই মূল্যের প্রজ্ঞাপন প্রকাশ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, যা 1 জুন থেকে কার্যকর হবে। এর আগে মে মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 105 টাকা থেকে কমিয়ে 104 টাকা, অকটেন ও পেট্রোলের দাম 1 টাকা করে কমিয়ে যথাক্রমে 125 টাকা এবং পেট্রোল 121 টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়, আর ফেব্রুয়ারিতে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছিল 1 টাকা। 2024 সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়। চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও 100 ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতিনিধি দল নিয়ে ঢাকা সফরে এসেছেন। শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান তিনি। সফরে তার সঙ্গে রয়েছেন প্রায় 100 জন ব্যবসায়ী ও বিনিয়োগকারী। মোট প্রতিনিধি দলের সদস্য সংখ্যা প্রায় 200 জন। আগামী 2 জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ চীন যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিশনের বৈঠক। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং চীনের পক্ষে থাকবেন ওয়াং ওয়েনতাও। একই দিন গার্মেন্টস ব্যবসায়ীদের সঙ্গে চীনা উদ্যোক্তাদের পৃথক ম্যাচ মেকিং সভা অনুষ্ঠিত হবে। এছাড়া চীনা প্রতিনিধি দলের একটি অংশ গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শনে যাবেন। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমল থেকে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, তাই পণ্যের দাম সহনীয় মাত্রায় এনে মানুষকে স্বস্তি দেওয়াই হবে আসছে 2025-26 অর্থ বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমনটাই মত বিশ্লেষকদের। এমন বাস্তবতায় বাজেট ঘিরে সরকারের ব্যয় সংকোচনমূলক নীতিকে ইতিবাচক জানিয়ে তারা বলছেন, খাদ্য মূল্যস্ফীতি লাগাম টানলে সাপ্লাই চেইন ডিজিটালাইজড করা সহ বাস্তবসম্মত কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি। আরাফাত ইসলামের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে 2023 সালের মার্চ থেকে দেশের সার্বিক মূল্যস্ফীতি 9% উপরে রয়েছে। তাই আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার ঘোষণা বাজেটে থাকবে বলে জানা গেছে। আগামী বাজেটে শুল্ক করে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আমদানি শুল্ক স্তরে যেমন পুনর্বিন্যাস করা হচ্ছে, তেমনি সম্পূরক শুল্কেও পরিবর্তন আসছে। এতে অনেক পণ্যে নতুন করে শুল্ক বসতে পারে, আবার কিছু পণ্যে শুল্ক কমানো হতে পারে। তবে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের চাওয়া স্বস্তির বাজেট। ধানের দামটা বেশি হয়, যদি আর জিনিসের দামটা কম হয় তাহলে তো আমরা বাঁচতে পারাম। আমরা বাজেট তো বুঝি না, আমরা হচ্ছে সাধারণ জনগণ। আমরা বুঝি দ্রব্যমূল্যের দাম যেন সহনশীলতার ভিতরে থাকে, আমাদের নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, এটাই চাওয়া। ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন খাতে ভর্তুকি না বাড়িয়ে উল্টো সরকারের রাজস্ব বাড়ানোর লক্ষ্য ভোক্তাদের চাপে ফেলবে। সরকার ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অথবা ব্যাটের পরিধি বাড়ালে অবশ্যই এটা আমাদের নিত্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ, অথবা সাধারণ মানুষের জীবন জীবিকা, এটার ক্ষেত্রে এটা নেতিবাচক প্রভাব পড়বে। তো সেই জন্য বাজেট যেটাই হবে হোক, আমরা চাই যে সাধারণ মানুষের কল্যাণে, সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে তার যে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার, সেবা সার্ভিসের বিষয়গুলো যেন থাকে। এজন্য মূল্যস্ফীতির লাগাম টানতে বাজার ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি বেশ কিছু পরামর্শ এই অর্থনীতিবিদের। দুর্ভাগ্যজনক যে এই সরকারের সময় আমরা বাজার ব্যবস্থা উন্নয়ন করা বা সংস্কার করার জন্য খুব বড় কোনো উদ্যোগ দেখছি না। আমরা আশা করেছিলাম যে এই সরকার বিগত সরকারের মতো ভুল পথে অন্তত মূল্যস্ফীতির বিষয়টাকে চিন্তা করবে না, তারা কিছুটা ডাইনামিক নতুন উপায়ে চিন্তা করবেন। সেই জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উদ্যোগটি দরকার ছিল, বাজার ব্যবস্থায় মূল যে সমস্ত খাদ্যপণ্যের সাপ্লাই চেইন এগুলোকে ডিজিটালাইজড করা, এবং এটার জন্য বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় বাজেট বরাদ্দ বৃদ্ধি করা। কিন্তু আমরা সেই ধরনের কোনো ধরনের বরাদ্দও দেখছি না, বা সাপ্লাই চেইন ডিজিটালাইজেশনের কোনো উদ্যোগও দেখছি না। আগামী 2 জুন 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে। উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে সংকোচনমূলক বাজেট প্রণয়ন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী বাজেটের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রেখে জনগণকে কতটুকু স্বস্তি দিতে পারে সরকার, সেটি এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি বিজিএমইএ এর 2025-27 মেয়াদের নির্বাচনে বিজয়ী হয়েছে ফোরাম জোট। ঢাকায় 26টি পরিচালক পদের মধ্যে তারা জয়ী হয়েছে 25টিতে, আর চট্টগ্রামের 9টি পদের মধ্যে জয় পেয়েছে 6টিতে।
অর্থাৎ জয়ী ৩৫ জনের মধ্যে ৩১ জনই ফোরামের। অপরদিকে সম্মিলিত পরিষদ থেকে জিতেছেন মাত্র ৪ জন। ঢাকার রেডিসন ব্লু ও চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এবারে নির্বাচনে অংশ নেন মোট ৭৬ জন প্রার্থী। ফোরাম ও সম্মিলিত পরিষদ উভয় জোটেই ৩৫টি পরিচালক পদের জন্য প্রার্থী দেয়। পাশাপাশি ঐক্য পরিষদ ব্যানারে আরও ৬ জন প্রার্থী স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সংশ্লিষ্টরা বলছেন, এবার ফোরাম সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিজিএমইএ এর পরবর্তী সভাপতি হচ্ছেন প্যানেল লিডার রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু। পাবনার ঈশ্বরদী ইপিজেডের বিভিন্ন কারখানায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ৪০ শ্রমিক ভর্তি হয়েছে নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হাসপাতালের মেডিকেল অফিসার রাকিবা তাসনিম জানিয়েছেন, পানিতে ব্যাকটেরিয়াজনিত সমস্যার কারণে পেটের পীড়ায় আক্রান্ত হয়েছে এসব শ্রমিক। আক্রান্ত শ্রমিকদের অধিকাংশই ঈশ্বরদী ইপিজেডের ডেনিম ভিন্টেজ নাকানো ইন্টারন্যাশনাল বিডি কোম্পানির শ্রমিক। শ্রমিকরা জানান, তারা সবাই বাড়ি থেকে খাবার নিয়ে কাজে যান। খাবার খাওয়ার পর সেখানকার সরবরাহকৃত পানি পান করার পর থেকে তাদের পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। শুক্রবার ২০ জন শ্রমিক ভর্তি হলেও শনিবার বিকেল ৪টা পর্যন্ত ২৮ জন শ্রমিক নাটোরের লালপুর হাসপাতালে আসে। এর মধ্যে গুরুতর মোট ৪০ জনকে ভর্তি রাখা হয় হাসপাতালে। বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার রাত ৯টার দিকে মিছিল নিয়ে একদল নেতাকর্মী এ ভাঙচুর চালায়। পরে তারা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করে। প্রায় ঘণ্টাখানেক অবস্থানের পর পুলিশ কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে চলে যায় বিক্ষোভকারীরা। এর আগে বিকেলে দলের চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বরিশালে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দেয় জাপা নেতাকর্মীরা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আশানুরূপ কাঠামোগত পরিবর্তন না করায় বর্তমান সরকারও বিগত সরকারের মতোই গতানুগতিক বাজেট দিতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। দেশের অর্থনীতি এখনও ভঙ্গুর অবস্থায় আছে উল্লেখ করে এই অর্থনীতিবিদ বিদেশি ঋণের চাপ কমিয়ে আনা বর্তমান সরকারের অন্যতম বড় সাফল্য বলে উল্লেখ করেন। বিদেশে পাচারকৃত অর্থসহ দুর্নীতি ও দুর্বৃত্তায়নের মাধ্যমে অর্জিত সম্পদ আর ঋণ খেলাপির টাকা বাজেটের অর্থায়নে ব্যয় করার তাগিদ দেন তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে আসন্ন বাজেটকে জনমুখী করা সহ রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে 10 দফা সুপারিশ তুলে ধরা হয়। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন সৌদি আরব বিএনপির নেতারা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, কিরণ সমর্থক গোষ্ঠী সৌদি আরব শাখার অভিষেক ও পূর্ণাঙ্গ কমিটি উপলক্ষে আলোচনা সভায় এ দাবি জানান তারা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন তাঁতি, আনোয়ার হোসেন ব্যাপারী ও আব্দুস সালাম দর্জির যৌথ সঞ্চালনায়। প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ দর্জি, প্রধান উপদেষ্টা জাফর চৌকিদার, মানিক তাঁতি, আবুল আসামি সহ আরও অনেকে। সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরণ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।